হ্যালো ভিউয়ার্স, চিত্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের ইতিহাস সাবজেক্টটিতে যে আইডিসি পেপার রয়েছে, অনার্স এবং পাস উভয়ের ক্ষেত্রে একটা আইডিসি পেপার পড়তে হবে ইতিহাসের উপরে। সেই আইডিসি পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এর যে সাজেশন, সেই সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক আমার চ্যানেলে আপলোড করব তোমাদের জন্য। তা সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার আমরা বোর্ডে দেখিনি কি লেখা রয়েছে। দেখো, সিইউ বিএ থার্ড সেম হিস্ট্রি আইডিসি একটা পেপার পড়তে হচ্ছে, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এখানে তোমাদের যে পেপারটা রয়েছে ইতিহাসের উপরে, আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাসের সময়সীমা দেওয়া রয়েছে। দেখো, 1919 থেকে 64। 1914 থেকে গান্ধীজি ভারতবর্ষে আসেন। 1919-এ তিনি রাওলাট সত্যাগ্রহ করেন। তারপর 1920-তে আইন অমান্য আন্দোলন করেন, অসহযোগ আন্দোলন করেন। 1930 সালে গিয়ে আইন অমান্য আন্দোলন করেন। 1942-এ গিয়ে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন পরিচালনা করেন। এই তিনটি বড় বড় আন্দোলন, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন পড়তে হবে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের উত্থান, নৌ বিদ্রোহ, ভারত ভাগ, 1947 সালে ভারত পাকিস্তান তৈরি হচ্ছে। এর ফলে শরণার্থী উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা পড়তে হচ্ছে। এবার ভারতের ভিতরে যে দেশীয় রাজ্যগুলো রয়েছে, প্রায় ৬৬টি দেশীয় রাজ্য ছিল, সেগুলি ভারত ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণের একটা প্রক্রিয়া চলে, সেটা একটা বিষয়। ভারতে একটা সংবিধান রচনা করা হয় সংবিধান সভা কর্তৃক, সেই সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে। ভারতে পার্লামেন্টারি ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটে জওহরলাল নেহরুর হাত ধরে, সেটা একটা বিষয়। জওহরলাল নেহরু কিভাবে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং জওহরলাল নেহরু ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন, সেটা একটা পড়ার বিষয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর তিনি জোট নিরপেক্ষ নীতি নেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বের ভিতরে না ঢুকে তিনি নিরপেক্ষ থাকার চিন্তা ভাবনা করেন, এটাকে বলা হয় জোট নিরপেক্ষ নীতি, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এই জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় তার হাত ধরে, সেই বিষয়টা পড়তে। এই সব কিছু নিয়ে রয়েছে আধুনিক ভারতের এই অংশে। তাই এই পেপারটি এর আগের একটি ভিডিওতে আমি ফার্স্ট সেমিস্টারদের অনার্সদের একটা আইডিসি পেপারের একটা ভিডিওতে আমি এই ভারতের ইতিহাসের উপরে আইডিসি পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই সিলেবাসটা আমরা একবার দেখে নেব, তারপরে আমরা সাজেশনে আসবো। হিস্ট্রি আইডিসি পেপার 2024-এ ইতিহাসের যে আইডিসি পেপারটা রয়েছে, এই পেপারটির নাম মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া। মেকিং অফ কন্টেম্পোরারি মানে সমসাময়িক। কন্টেম্পোরারি কথাটির মানে হচ্ছে সমসাময়িক ইন্ডিয়া। কোন সময়কার ইন্ডিয়া? 1919 থেকে 64, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীনতার পরে কিছু সময়, অর্থাৎ প্রাক স্বাধীন পর্বের বা আধুনিক ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস রয়েছে এই আইডিসি পেপার। তো এটা প্রত্যেকেরই পড়তে হচ্ছে। এই আইডিসি পেপার, হিস্ট্রির আইডিসি পেপার প্রত্যেকেরই জানা প্রয়োজন, কারণ এখানে এমন একটা পাঠ এখানে রাখা হয়েছে আধুনিক ভারতের। আমাদের ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা জানা দরকার, এই প্রাক স্বাধীনতা পর্বের এই বিভিন্ন বিষয়গুলি। তা দেখো, প্রথমে আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথমে করব সিলেবাস নিয়ে আলোচনা, তারপর করব সাজেশন এবং তারপর সাজেশনের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, এই পেপারটির 50 নাম্বারের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা তোমাদের কলেজেই হবে, অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে। 50 নাম্বারের পরীক্ষা, কলেজের স্যারেরাই প্রশ্ন করবে, কলেজের স্যারেরাই খাতা দেখবেন এবং কলেজে হোম সেন্টারে পরীক্ষা হবে। তো দেখো, মার্কস এখানে 50 অর্থাৎ 50 মার্কস। এর সময় থাকবে 2 ঘন্টা, সময়টা একটু কম কিন্তু 2 ঘন্টার সময় এবং 50 নম্বরের পরীক্ষা। তার মধ্যে 2 ধরনের প্রশ্ন আসবে। 5 নম্বরের টিকা আসবে 4টি, 4 5 20। দেখো, 5 নম্বরের টিকা 4টি, 20 নম্বর। এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতর থেকে 4টি লিখতে হবে। আর আসবে 15 নম্বরের 2টি প্রশ্ন, 30 নম্বর। আর এখানে 4টি প্রশ্ন আসবে, 15 নম্বরে 2টি লিখতে হবে। তাহলে 15 নম্বরের প্রশ্ন 2টি, 30 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন 4টি, 20 নম্বর। মোট এই 50 নম্বরের পরীক্ষা। এখানে কোনো শর্ট কোশ্চেন, এসিকিউ, এমসিকিউ কোনো কিছুই থাকবে না। তাহলে মোটামুটি নাম্বার প্যাটার্ন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন
কলেজে স্যারেরা করবেন এই সিলেবাসের উপর বেস করে কোশ্চেন হবে। সিলেবাসটা নিয়ে আমি একটু ডিসকাস করছি, তোমাদের সিলেবাসটা বোঝা দরকার। সিলেবাসটা বুঝতে পারলে তার ভিতর থেকে কি কি প্রশ্ন হতে পারে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো 1919 সাল, 1919 সালে ভারতের ইতিহাসে কি হয়েছে। 1919 সালের আগে যদি আমরা একটু দেখি, 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে এবং এই সময় গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষে এসে তিনি সত্যাগ্রহ, সত্য এবং আদর্শ নিয়ে তিনি একটা সত্যাগ্রহ আন্দোলন ভারতবর্ষে গড়ে তোলার চেষ্টা করছেন এবং এই আদর্শে তিনি দীক্ষিত হচ্ছেন। তা গান্ধীর যে রাজনৈতিক জীবনের প্রধান অস্ত্র ছিল সত্যাগ্রহ। এই সত্যাগ্রহ কি, এর বিষয়টা কি, এটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে গান্ধীজি চম্পারণ, খেদা এবং আমেদাবাদে 3টি সত্যাগ্রহ আন্দোলন করেন এবং ভারতীয় রাজনীতিতে তিনি আবির্ভূত হন। তো এটা একটা প্রশ্ন যে গান্ধীজি কিভাবে ভারতের রাজনীতিতে তার উত্থানটা হলো, একটা বড় প্রশ্ন, সাজেশনের প্রথম প্রশ্ন এটা। এরপরে গান্ধীজি 1919 সালে খিলাফত আন্দোলন, তখন ভারতবর্ষে খিলাফত আন্দোলন হচ্ছে, মুসলিমরা এই আন্দোলন পরিচালনা করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। যে খলিফা ছিলেন ইসলামের ধর্মগুরু, তার হৃত সম্মান ফিরিয়ে আনার জন্য ভারতে এই খলিফা আন্দোলন হয় এবং এই খলিফা আন্দোলনকে সাপোর্ট করেন গান্ধীজি এবং তিনি 1920 সালে তিনি পরিচালনা করেন অসহযোগ আন্দোলন। এটাই ছিল ভারতের প্রথম বৃহত্তর গণ আন্দোলন, কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হয়। তবে এই আন্দোলনের ব্যাটন বা এর নেতৃত্ব ছিল গান্ধীজির হাতে। ব্যাপকভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এবং প্রতিটা আপামর জনসাধারণ, বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করার ফলে এই আন্দোলন ব্যাপকভাবে প্রসার লাভ করে। কিন্তু হঠাৎ 1922 সালে গিয়ে চৌরি চৌরা বলে একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশে, যেখানে স্থানীয় কিছু জনতা সেখানকার থানা আক্রমণ করে সেখানে থানাকে আগুন ধরিয়ে দেয় এবং থানাটা পুড়িয়ে দেয়। এতে 22 জন পুলিশ মারা যায়। এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হন। তিনি বুঝতে পারেন যে আন্দোলনের ভিতরে হিংসা প্রবেশ করেছে এবং এটা যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য তিনি হঠাৎ করে এই অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আছে, এখান থেকে মেন প্রশ্ন যে অসহযোগ আন্দোলন কেন হয়েছিল, কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন করলেন, এর ব্যর্থতার কারণ কি, বা কেন এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, এটা নিয়ে একটা বড় প্রশ্ন 15 নম্বরের। আবার এখানে একটা ছোট প্রশ্ন থেকে যায়, এই চৌরি চৌরা ঘটনাটা কি। এরপর কি হয় ভারতের রাজনীতিতে, এই 1922-এ অসহযোগ আন্দোলন থেমে যাওয়ার পর ভারতে যারা অন্যান্য যারা নেতারা ছিলেন, যেমন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, এনারা গান্ধীর প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে পড়ে যে কেন গান্ধী এমন একটা আন্দোলনকে হঠাৎ বন্ধ করে দিলেন। এর ফলে নেতারা দিশেহারা হয়ে পড়ে এবং চিত্তরঞ্জন দাস তখন বাংলাদেশের মানে পশ্চিমবাংলার বা বঙ্গদেশের প্রধান নেতা ছিলেন, কংগ্রেস নেতা। তিনি একটা আলাদা দল তৈরি করেন, সেই দলটির নাম স্বরাজ্য দল। এই স্বরাজ্য দল তিনি তৈরি করেন মতিলাল নেহরুকে সাথে নিয়ে, জওহরলাল নেহরুর বাবা বা পিতা মতিলাল নেহরুকে নিয়ে এই স্বরাজ্য দল তৈরি করেন এবং এই স্বরাজ্য দলের আন্দোলন খুব ভালোভাবে চলে। কিন্তু হঠাৎ 1923 সালে গিয়ে চিত্তরঞ্জন দাস মারা যায়, ফলে এই স্বরাজ্য দলের যে আন্দোলন সেটা আস্তে আস্তে কিন্তু থেমে যায় এবং এই আন্দোলন ব্যর্থ হয়ে যায়। এরপরে 1930 সালে গিয়ে, এখানে প্রশ্ন কি থাকছে, স্বরাজ্য দল, এর উপরে কিন্তু প্রশ্ন আছে। এরপরে 1930 সাল নাগাদ গিয়ে গান্ধীজি আবার একটি সর্বভারতীয় আন্দোলন পরিচালনা করেন বা আন্দোলন করেন, তার নাম আইন অমান্য আন্দোলন। অর্থাৎ ব্রিটিশদের যে আইন আছে সেই আইন আর এখন মানা হবে না। এখন দেখবে বিভিন্ন সরকারের বিরুদ্ধে যেসব বিক্ষোভ প্রদর্শনগুলো হয় তার নাম বা সেই আন্দোলনগুলোর নাম দেওয়া হয় আইন অমান্য আন্দোলন। আইন মানছে না, সরকারি আইন মানছে না, ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তো সেই সময় গান্ধীজি 1930 সালে এই আইন অমান্য আন্দোলন শুরু করেন। 1930-এ শুরু হয়, 1934 সাল পর্যন্ত এই আন্দোলন চলে। যদিও এই আন্দোলনের অনেকগুলো পর্ব বা পর্যায় ছিল, কিন্তু 1934 সালে গিয়ে ব্রিটিশ সরকারের সাথে গোল টেবিল বৈঠকের ভিতর দিয়ে এই আন্দোলন বন্ধ করে দেওয়া হয়। এরপর 1942 সালে গিয়ে গান্ধীজি আবার একটি সর্বভারতীয় আন্দোলন করেন,
যার নাম ভারত ছাড়ো আন্দোলন। এখন গান্ধীজি অনেক বেশি মরিয়া হয়ে ওঠেন, তিনি চান যে ভারত অবিলম্বে ভারতকে স্বাধীন করতে হবে এবং তার জন্য ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাক। তাই এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন এবং এই আন্দোলন হয় 1942-এর আগস্ট মাসের 8 তারিখে। তাই এটা আগস্ট আন্দোলন নামেও পরিচিত বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট নামে পরিচিত। এই আন্দোলনে ভারতবাসী, আপামর ভারতবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং জনগণ এত ব্যাপকভাবে আন্দোলন অংশগ্রহণ করে যে এই আন্দোলনটা অনেকটা বিপ্লবের পর্যায়ে পর্যবসিত হয়। তাই ভারত ছাড়ো আন্দোলনকে বিপ্লবের সাথে তুলনা করা হয়। এছাড়া গান্ধীজি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় আমি দেশ স্বাধীন করব নয় মৃত্যুবরণ করব। তার এই আহ্বানে ভারতবাসী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এছাড়া ভারতের প্রতিটা মানুষ স্বাধীনতা চাইছিল যেন তেন প্রকারে, তারা আর একটা দিন অপেক্ষা করতে রাজি ছিল না। এরকম বিভিন্ন কারণের ফলে এই ভারত ছাড়ো আন্দোলনটা পরিচালিত হয়, ব্যাপকভাবে এই আন্দোলন পরিচালিত হয় এবং ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায়। তারা ব্যাপক দমন নীতির মধ্য দিয়ে, অনেক ধরপাকড় অত্যাচারের ভিতর দিয়ে এই ভারত ছাড়ো আন্দোলনকে দমন করে দেয়। এরপরে 1946 সালে গিয়ে, তাহলে এখানে ভারত ছাড়ো আন্দোলনের উপরে প্রশ্ন আছে যে ভারত ছাড়ো আন্দোলনকে কেন বিপ্লবের সাথে তুলনা করা হয় বা এই আন্দোলনের জনগণ কতটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এর আগে আইন অমান্য আন্দোলন করেছি, আইন অমান্য আন্দোলন থেকে বড় প্রশ্ন হয় যে আইন অমান্য আন্দোলনের কারণ কি, এর ফলাফল কি, এর তাৎপর্য কি। তাহলে গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয় 3টি বড় আন্দোলন। এক অসহযোগ 1920 সালে, 2 আইন অমান্য আন্দোলন 1930 সালে এবং 3 নম্বর ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। এই 3টি আন্দোলন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, বড় 15 নম্বরের। এই জায়গা থেকে একটা প্রশ্ন জেনুইন কমন পাবে, এমনকি 2টো প্রশ্ন যে তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায়, 2টোই কমন পেয়ে যেতে পারো। এগুলি ছাড়াও কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, যেমন 1946 সালে গিয়ে নৌ বিদ্রোহ হয়। ব্রিটিশ সরকারের যে নৌবাহিনী ছিল, যে নৌবাহিনীতে ভারতীয়রা সেখানে চাকরি করতেন, এই নৌ সেনাদের সাথে ব্রিটিশ অফিসাররা খারাপ ব্যবহার করতেন, তাদের বেতন কম দিতেন, তাদের পদমর্যাদার কোনো সুযোগ ছিল না, তাদের ধর্ম নাশের চেষ্টা করা হয়েছিল বিদেশে সমুদ্র যাত্রায় পাঠানোর ভিতর দিয়ে। নানা কারণে এই নৌ সেনারা 1946-এর 20 ফেব্রুয়ারি তারা বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং বিদ্রোহ বোম্বাই বন্দর থেকে ছড়িয়ে পড়ে করাচি, কলকাতা, মাদ্রাজ, ভারতের বিভিন্ন বন্দরের নৌ নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ব্যাপক ধরপাকড়ের ভিতর দিয়ে এই আন্দোলন দমন করেন। এরপর তাহলে নৌ বিদ্রোহের কারণ কি, নৌ বিদ্রোহের ফলাফল কি, নৌ বিদ্রোহের গুরুত্ব কি, এটা আমাদের পড়তে হচ্ছে। আবার ঠিক এই সময়ে, এই 1940, 42, 43, 44 এই সময়, একই সময়ে সমান্তরাল ভাবে সুভাষচন্দ্র বসু তিনি বিদেশে যান। ভারতে তাকে গৃহবন্দী করে রাখা হয় এবং সেখান থেকে তিনি পালিয়ে বিদেশে যান, আফগানিস্তান হয়ে রাশিয়া যান, রাশিয়া থেকে জার্মানিতে যান, জার্মানি থেকে জাপানে যান এবং সেখানে রাসবিহারী বসু যে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন সেই ফৌজের দায়িত্ব নেন এবং ভারতের দিকে সেই ফৌজ নিয়ে আস্তে আস্তে তিনি এগিয়ে আসেন ভারতের উত্তর পূর্ব সীমান্ত দিয়ে। এবং তার এই যে ভারত অভিযান একটা সময় ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? কারণ তাকে সাহায্য করেছিল জাপানি সেনারা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল ঠিক এই সময় 1939 থেকে 45। ফলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়। জাপানের উপরে হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে, ফলে জাপান আত্মসমর্পণ করে এবং জাপানি সেনা যারা নেতাজির সাথে ছিলেন তারাও কিন্তু জাপানে ফিরে যায়। ফলে জাপানি সাহায্য না পাওয়ার ফলে সুভাষচন্দ্র বসু তার এই পরিকল্পনা বাতিল করে দেন এবং তিনি আবার নতুন করে যাতে আবার পরিকল্পনা করা যায় তার জন্য তিনি চিন্তা ভাবনা করেন, যদিও একটা বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তাহলে এখানে আজাদ হিন্দ ফৌজ বা সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা কতটা, এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। আবার 1946 সালে, ঠিক স্বাধীনতার আগে, স্বাধীনতা হয় 1947 সালে ভারত, তার আগে 1946 সালে বাংলাদেশে তেভাগা আন্দোলন হয়। কৃষকরা করেছিল এই তেভাগা আন্দোলন। কেন করেছিল? তারা চেয়েছিল ফসলের 3/2 ভাগ তাদেরকে দিতে হবে আর 1 ভাগ জোতদার বা জমিদাররা পাবে।
কিন্তু আগে এটা ছিল না। আগে 2 ভাগ পেত জমিদাররা, 1 ভাগ পেত কৃষকরা। ফলে দিনাজপুরের রামচন্দ্রপুর গ্রামে, আটোয়ারি থানার রামচন্দ্রপুর গ্রামে এই তেভাগা আন্দোলনের সূচনা হয় এবং এই আন্দোলন অচিরেই জলপাইগুড়ি, কাকদ্বীপ, বাংলাদেশের খুলনা বা আরো অন্যান্য জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন ছিল ভারত স্বাধীন হওয়ার ঠিক আগের বছরে শেষ কৃষক আন্দোলন। ব্যাপকভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন কিন্তু অনেকটাই সফল হয়েছিল। তেভাগা আন্দোলন তোমাদেরকে পড়তে হবে, এর কারণ, এর ফলাফল, এর গুরুত্ব, আন্দোলনের প্রকৃতি, চরিত্র সবকিছু। এরপর 1947 সালে ভারত স্বাধীন হবে। তার জন্য ভারত যাতে স্বাধীন হয় বা ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে পাঠায়। লর্ড মাউন্টব্যাটেন একটা পরিকল্পনা করেন যাকে বলা হয় মাউন্টব্যাটেন পরিকল্পনা। এটা একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী 1947-এর 15ই আগস্ট এবং 14ই আগস্ট পাকিস্তান এবং ভারত দুটো আলাদা আলাদা দেশ তৈরি হয়। তাই এই যে ভারত ভাগ হয়ে গেল, এই ভাগ কি অনিবার্য ছিল? ভারত বিভাগ কি অনিবার্য ছিল? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন। এই ভারত বিভাগ কি অনিবার্য ছিল কি না? ভারত ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তান রাষ্ট্রে যে হিন্দুরা বাস করতেন তারা ভারতে দলে দলে ঢুকতে থাকে এবং এই বিপুল সংখ্যক মানুষ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জোগাড় করতে গিয়ে ভারত সরকার নাজেহাল হয়ে পড়ে। ফলে এই যে বিপুল সংখ্যক যে শরণার্থী বা উদ্বাস্তু, যারা এক বাস্তু থেকে উঠে এসে আরেক জায়গায় এসে বাস্তু তৈরি করার চেষ্টা করছে, এদের বলা হচ্ছে উদ্বাস্তু। অর্থাৎ নিজের ভিটে থেকে যারা উচ্ছেদ হয়ে গেছে, এই উদ্বাস্তু যারা এসে ভারতবর্ষে এসে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। তাই এই উদ্বাস্তু এবং শরণার্থী এই যে সমস্যাটা দেখা দিয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে, সেই উদ্বাস্তু এবং শরণার্থী সমস্যাটা কি, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন। এই জায়গায় আরো একটা সমস্যা দেখা দেয়। ভারত স্বাধীন হওয়ার পর ভারতে প্রায় 500-র উপরে কিন্তু রাজ্য ছিল। এখন আমাদের দেশের রাজ্য সংখ্যা হয়তো 30টা, কিন্তু সেই সময়ে 500 রাজ্য ছিল। এই রাজ্যগুলোকে ভারতের ভিতরে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া ছিল, কারণ ভারত স্বাধীন হওয়ার যে দলিল, সেই দলিলে বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলো ইচ্ছা করলে পাকিস্তানেও যোগদান করতে পারে, ভারতেও যোগদান করতে পারে। তাহলে এই জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি করে দিয়ে গিয়েছিল ব্রিটিশ সরকার। তাই ভারতের বেশিরভাগ রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য এই সময় শুরু হয় দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণ। এখানে এই ভারতভুক্তিকরণে 3টি রাজ্যকে নিয়ে খুবই সমস্যা দেখা দেয়। এক হায়দ্রাবাদ, যেটা একটা নিজামের দ্বারা শাসিত ছিল, এক মুসলিম শাসক, তিনি পাকিস্তান মুখাপেক্ষী ছিলেন। জুনাগড়, ভারত পাকিস্তান বর্ডারে অবস্থিত গুজরাটের জুনাগড়, সে তো পাকিস্তানের ভিতরে প্রায় ঢুকেই গিয়েছিল। আর কাশ্মীর ছিল, যে কাশ্মীর পাকিস্তান প্রায় দখলই করে নিয়েছিল। তো এই 3টি জায়গা নিয়ে সমস্যাটা বেশি দেখা দেয় এবং কাশ্মীরকে নিয়ে শুরু হয় কাশ্মীর ক্রাইসিস বা কাশ্মীর সংকট। তো এই পর্বে অনেকগুলো বিষয় তোমাদেরকে পড়তে হবে। ভারতের দেশীয় রাজ্যের ভারতভুক্তিটা কি বা এই কাশ্মীর সমস্যাটা কি। তা যাই হোক, ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত করা হলো। এরপর ভারতে একটা সংবিধান লেখার জন্য একটা সংবিধান সভা তৈরি হয়। এই সংবিধান সভা প্রায় 11টি তার অধিবেশন ডাকে এবং এই অধিবেশনের ভিতর দিয়ে একটা সংবিধান রচনা করে এবং এই সংবিধান গৃহীত হয় 1949-এর 26শে জানুয়ারি। তারপর 1950-এর 26শে জানুয়ারি গিয়ে এটা গৃহীত হয় বা কার্যকরী হয়। তাহলে সংবিধান রচনা হলো, সংবিধান কার্যকরী হলো। এই ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে, এই সংবিধানের লেখা হলো যে সংবিধান সভা, তার কার্যাবলীটা কি বা কিভাবে সংবিধানের বৈশিষ্ট্য বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এই সংবিধানের ভিতরে ঢোকানো হয়েছে, এই সব কিছু নিয়ে এই জায়গায় তোমাদেরকে কিন্তু অনেকটাই পড়তে হবে। ভারতীয় সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধান সভার কার্যাবলী, এই পয়েন্টে পড়তে হবে। তা সংবিধান অনুযায়ী ভারতের যে পার্লামেন্টের নির্বাচন হয় এবং যে নির্বাচনের ভিতর দিয়ে জওহরলাল নেহরু এবং তার জাতীয় কংগ্রেস দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবং প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরু প্রথম যে কাজটা করেন, যে দেশে কিভাবে এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, মানুষের বাক স্বাধীনতা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, দেশকে কিভাবে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক এই দেশ হিসাবে তৈরি করা যায়,
তার জন্য তিনি অনেকটাই কিন্তু চেষ্টা করেছিলেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কিভাবে ভারতে এই সংসদীয় গণতন্ত্রের বিকাশ হচ্ছে, বা যে পার্লামেন্টারি যে ব্যবস্থা, লোকসভা রাজ্যসভা যে পার্লামেন্ট আমাদের দেশে রয়েছে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাটা যে সূচনা এই সময় হচ্ছে, সেটা এই জওহরলাল নেহরুর হাত ধরে হচ্ছে। কিভাবে হচ্ছে সবকিছু নিয়ে এখানে একটা প্রশ্ন, ভারতে পার্লামেন্টারি বা সংসদীয় গণতন্ত্রের বিকাশ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে ভারতে প্রধানমন্ত্রী হলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আগামী দিনে আগামী 5 বছর দেশকে তিনি কিভাবে চালাবেন, যেহেতু 5 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী, তা তিনি কিভাবে দেশকে চালাবেন, এই ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ নীতি নেন রাশিয়াকে অনুকরণ করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে আগামী 5 বছর দেশের কোন কোন খাতে ব্যয় করা হবে, কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ আয় ও ব্যয়ের যে পুঙ্খানুপুঙ্খ হিসাব, সেটা আগামী 5 বছরে কি কি করা হবে সবকিছু হিসাব করে নেওয়াটাকে বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রতি 5 বছর অন্তর অন্তর এই পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু আমাদেরকে এখানে পড়তে হয় প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রাম উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হয়। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিশেষ করে প্রথম 3টি, ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেকগুলো নেওয়া হয়েছে, প্রায় 14-15টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। এই 2012, 13, 14 নাগাদ এই বিজেপি গভর্নমেন্ট এসে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ছিল প্রায় 60-70 বছর, প্রায় 60 বছরেরও বেশি কিন্তু ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতি 5 বছর অন্তর নেওয়া হয়েছিল। তাই এখানে আমাদের পড়ার বিষয় যে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অবশ্যই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়ার আগে জওহরলাল নেহরু কিন্তু অনেক কাজ করেছেন, অর্থনৈতিক পরিকল্পনা করেছেন, যাকে বলা হয় পরিকল্পিত অর্থনীতি। এই পরিকল্পিত অর্থনীতিটা কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, এগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে এই সময় যদি আমরা বিশ্বের দিকে তাকাই, ইউরোপের দিকে তাকাই, তা দেখবো যে সারা বিশ্বে তখন ঠান্ডা লড়াই চলছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা স্নায়ুবিক লড়াই চলছে, ঠান্ডা লড়াই চলছে। সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু যুদ্ধের পরিবেশটা বজায় আছে। এবং দুটো শিবির তৈরি হয়েছে, একটা আমেরিকার নেতৃত্বে ধনতান্ত্রিক জোট, আর একটি রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এবং বিশ্বের বেশিরভাগ দেশ কোনো না কোনো জোটের মধ্যে আছে। কিন্তু জওহরলাল নেহরু এখানে একটা অভিনব পদ্ধতি নেন, তিনি কোনো জোটের মধ্যে না গিয়ে জোট নিরপেক্ষ নীতি নেন, অর্থাৎ তিনি থাকেন নিরপেক্ষ। এই জোট নিরপেক্ষ নীতি তিনি নেন এবং এই নীতি আস্তে আস্তে বিস্তার লাভ করে। বিশ্বের অনেকগুলো দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়, যেমন ঘানার নক্রুমা, ইন্দোনেশিয়ার সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, এরকম আরো অনেকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দর নায়েক, এনারা সবাই কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনে এসে সামিল হয় এবং এই আন্দোলনের অনেকটা অগ্রগতি ঘটে। এবং বিশ্বের বিভিন্ন দেশে এই আন্দোলনের সম্মেলন হয়, বার্ষিক সম্মেলন, যেখানে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, বিশেষ করে যেসব দরিদ্র দেশ, তারা এই সব সম্মেলনে এসে যোগদান করে। যেমন বান্দুং সম্মেলন হয়েছিল ইন্দোনেশিয়ার, বেলগ্রেড সম্মেলন হয়েছিল যুগোস্লাভিয়ায়, দিল্লিতে সম্মেলন হয়, শ্রীলঙ্কার যে রাজধানী রয়েছে কলম্বো, সেই কলম্বোতেও এখানে সম্মেলন হয়, একাধিক সম্মেলন হয়। কিন্তু আমাদের এখানে পড়তে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই জোট নিরপেক্ষ নীতিটা কি, এর বৈশিষ্ট্যটা কি, এর গুরুত্বটা কি। এবং এই জোট নিরপেক্ষ নীতিকে কেন্দ্র করে ভারতের যে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, ফরেন পলিসি, এটা কি ছিল, কেমন ছিল, জওহরলাল নেহরুর বিদেশ নীতিটা কেমন ছিল, বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে জোট নিরপেক্ষ নীতির দ্বারা পরিচালিত হয়েছিলেন, সেই জোট নিরপেক্ষ নীতির দৃষ্টিকোণ থেকে এই তার পররাষ্ট্র নীতিটা আলোচনা করতে হবে। এবং বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ভারত কি কি ভূমিকা নিয়েছিল, সবকিছু নিয়ে এই জোট নিরপেক্ষ নীতির এই পর্বে অনেকটাই পড়তে হবে। এবং এই সময় যে বান্দুং সম্মেলন হয়, যেটা প্রথম শীর্ষ সম্মেলন বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের, সেটাও আমাদেরকে পড়তে হবে। চীনের সাথে, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর সাথে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা নীতি বা একটা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম পঞ্চশীল চুক্তি। এই পঞ্চশীল চুক্তিও আমাদেরকে এখানে পড়তে হবে। 1964 পর জওহরলাল নেহরু মারা যান
এবং তার যুগটা শেষ হচ্ছে। তাহলে দেখো যেখানে শুরু হয়েছিল 1919 থেকে শেষ হচ্ছে 1964, এর মধ্যে অনেকগুলো বিষয় পড়তে হবে। আমরা আরেকবার প্রথম থেকে রিপিট করছি খুব শর্ট ফর্মে। যেমন প্রথমে ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থান হলো, গান্ধীর উত্থানের পরে রাওলাট সত্যাগ্রহ হচ্ছে, তারপরে অসহযোগ আন্দোলন হচ্ছে 1920 সালে, তারপরে 1930 সালে গিয়ে আইন অমান্য আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। এই তিনটি আন্দোলনের কারণ, ফলাফল, গুরুত্ব, তাৎপর্য, প্রকৃতি, নেচার সবকিছু পড়তে হবে ভালো করে। এই তিনটির মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবে। 1930-এর নাগাদ ভারতবর্ষে বিপ্লববাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন সবই 1930-এর দশকে এদের বিপ্লবী কার্যকলাপ শুরু হয়। এর উপরে প্রশ্ন আসতে পারে। আবার 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তী সময়ে ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস মিশন, এসব ছোট ছোট মিশন ভারতবর্ষে আসে, ব্রিটিশ সরকার ভারতে পাঠায়। এইসব মিশনগুলোর উপর যেমন পড়তে হবে। 1946 সালে গিয়ে নৌ বিদ্রোহ, 1946 সালে তেভাগা আন্দোলন, সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা অবদান, ভারত ভাগ হলো তার জন্য মাউন্টব্যাটেন এলেন, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারত বিভাগ হলো সেটা অনিবার্য ছিল কিনা, ভারত ভাগ হওয়ার পর দেশীয় রাজ্যগুলির ভারতের ভিতরে যে অন্তর্ভুক্তিকরণ এবং তাকে কেন্দ্র করে যে কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, এগুলো পড়তে হচ্ছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু, তার যে পঞ্চবার্ষিকী নীতি তিনি গ্রহণ করছেন সে বিষয়টা, এবং তিনি যে ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটাচ্ছেন সে বিষয়টা পড়তে হবে। সংবিধান রচনা হচ্ছে সংবিধান সভার দ্বারা, সংবিধানের বৈশিষ্ট্যগুলো এখানে পড়তে হচ্ছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি পড়তে হচ্ছে আমাদের জোট নিরপেক্ষ নীতি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব সমস্যা দেখা দিয়েছিল ঠান্ডা লড়াইয়ের ঘূর্ণাবর্তে, সেই সব ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সেগুলো ভূমিকা, মানে ভারত কি ভূমিকা নিয়েছিল, বিশ্ব শান্তি রক্ষায় ভারতের ভূমিকাগুলো কি। তো এই সব কিছু নিয়ে রয়েছে অল ওভার সিলেবাস। তাই এগুলো মেন বিষয়গুলো আমি বললাম। আরো ডিটেলসে অনেক বিষয় রয়েছে সিলেবাসের ভিতরে, ভাষা করে আমি উপর দিয়ে মেন বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এখন এই সিলেবাসের উপরে যে সাজেশন রয়েছে, তোমাদের যে 2025-এ পরীক্ষা হবে, অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার যে সেশন সেটা কিন্তু 2024 ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু বিগত 2 বছরের পরীক্ষা দেখলে দেখা যায় যে জানুয়ারি মাসে পরের বছর মানে 2025-এর জানুয়ারির 2nd বা 3rd উইকে তোমাদের পরীক্ষা হবে, এটা কনফার্ম। এই জন্য তোমাদের 2025 সালে গিয়ে পরীক্ষা হবে। তা 2025 সাল বলা হলেও তোমাদের সেশন কিন্তু 2024। তাই 2024 টু 25-এর যে সাজেশন, সেই সাজেশন আমি এরপরে তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। মানে সাজেশনের কোশ্চেনগুলো বলছি যে কোন কোশ্চেনগুলো পড়লে তোমরা কলেজের স্যারেরা প্রশ্ন করলেও তোমরা তার অ্যান্সার লিখতে পারবে বা এর ভিতর থেকে কমন পাবে। এবার বলি সাজেশনের যে সব প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, 5 নম্বরের প্রশ্ন এবং 10-15 নম্বরের প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলে একের পর এক পেয়ে যাবে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমি একটার পর একটা ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে হাজির করব। তোমরা যারা অনার্সে পড়ো বা পড়ছো, হিস্ট্রি অনার্সে, তোমরা জানো যে তোমাদের যে পেপারটি রয়েছে DSCC 1, তার সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ঠিক সেই রকম ভাবে তোমাদের যাদের হিস্ট্রি IDC পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে সাজেশন আমি এক্ষুনি তোমাদের সামনে আলোচনা করছি বা করব, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে নিয়মিতভাবে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। দেখো আমার চ্যানেলে আমি প্রতিদিন 4-5টা করে ভিডিও দিই, তার কারণ আমি 4-5টা ব্যাচ পড়াই, বিভিন্ন ক্লাসের উপরে পড়াতে হয়। আমি নিয়মিত দায়িত্ব সহকারে পড়াই। অন্যান্য চ্যানেলের মতো ওই যে 2-1টি নোটস দেখানোর জন্য আমি দিই না, আমি নিয়মিতভাবে দায়িত্ব সহকারে পড়াই। তাই টিউশন পড়ানো হয় যেভাবে, সেইভাবে নিয়মিতভাবে আমি একের পর এক কোশ্চেন অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করতে থাকি। তাই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু আমি যেসব ভিডিও বা আমাদের ক্লাস রিলেটেড কোশ্চেন অ্যান্সার দেবো তার নোটিফিকেশন তোমরা পাবে না, আর সেই সব কোশ্চেন অ্যান্সার খুঁজেও পাবে না। এত ভিডিও পরে ভিতরে সেগুলো গুলিয়ে যাবে যে তোমরা খুঁজে পাবে না। তাই অবশ্যই যদি তোমাদের প্রয়োজন হয় এই IDC পেপারের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার, আমি বললাম আগামী 1 মাসের মধ্যে আমি সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রয়োজন না হলে তো কিছু বলার নেই,
ভিডিওটা দেখারও প্রয়োজন নেই। তা যাই হোক, তোমাদের ভিতরে তোমাদের যেসব বন্ধুরা তোমরা একসাথে পড়াশোনা করো, যাদের ইতিহাস আইডিসি পেপার রয়েছে, তাদের কাছে আপাতত চ্যানেলটাকে শেয়ার করো। তো এবার আমরা এর যে সাজেশন আছে, আইডিসি পেপারের সিলেবাস বললাম, কোশ্চেনের প্যাটার্ন বা নাম্বার প্যাটার্নও বললাম। 5 নম্বরের প্রশ্ন 4টি 20 নম্বর, এবং 15 নম্বরের প্রশ্ন 2টি 30 নম্বর। একদম সাদামাটা কোশ্চেন হবে, টিকা আর 15 নম্বরের কোশ্চেন। এবং পরীক্ষার আগে তোমাদের কলেজ থেকে যে স্যারেরা কোশ্চেন করবেন তোমাদের সাজেশন দিয়েই দেবে। তাই এর পেপারের সাজেশনটা খুব ইম্পর্টেন্ট নয়, সাজেশন তোমরা পেয়েই যাবে, কিন্তু একটু যদি অ্যাডভান্স পেয়ে যাও এখন, তাহলে তোমাদের পড়তে সুবিধা হয়। এই কারণে আমি সাজেশন এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্টোরি আইডিসি 3rd সেমিস্টার সাজেশন 2024-25। এখানে ফুল মার্কস 50, 2 ঘন্টার সময় পরীক্ষা। প্রথমে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 30 নম্বর। এখানে 4টি প্রশ্ন আসবে, 15 নম্বরের 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 30 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো করবে, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। পরেরটি আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। পরেরটি অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও ব্যর্থতার কারণ লেখো। পরেরটি দেখো ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। পরেরটি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের কৃতিত্বের মূল্যায়ন করো। পরেরটি ভারত বিভাগ কি অনিবার্য ছিল। পরেরটি দেখো স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবে জওহরলাল নেহরুর অবদান আলোচনা করো। পরেরটি 8 দাগে নির্জোট আন্দোলনের বিশেষ উল্লেখ সহ জওহরলাল নেহরুর পররাষ্ট্রনীতি আলোচনা করো। পরেরটি দেখো স্বাধীনতা পরবর্তীকালে ভারতে শরণার্থী ও উদ্বাস্তু সমস্যাটি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই 10টা প্রশ্ন করলে তোমরা 4টি প্রশ্ন 15 নম্বরে কমন পাবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মার্কস 5। 5 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নম্বর। এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতরে 4টি লিখতে হবে, অর্থাৎ টিকা এখানে 4টি টিকা আসবে। দেখো তার জন্য যে প্রশ্নগুলো করবে, গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের ধারণা সম্পর্কে টিকা লেখো। পরেরটি সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো। পরেরটি মাউন্ট ব্যাটন পরিকল্পনা বা আসতে পারে ক্যাবিনেট বা মন্ত্রী মিশন। পরেরটি কাশ্মীর সমস্যা বা আসতে পারে দেশীয় রাজ্যের ভারত ভুক্তিকরণ। পরেরটি দেখো ভারতীয় অর্থনীতির উপর ভারত বিভাজনের প্রভাব লেখো। পরেরটি দেখো চৌরি চৌরা ঘটনা বা আসতে পারে স্বরাজ্য দল সম্পর্কে টিকা লেখো। পরেরটি 1946 সালের নৌ বিদ্রোহের গুরুত্ব লেখো বা আসতে পারে তেভাগা আন্দোলন। পরেরটি গণপরিষদের কার্যাবলী। পরেরটি দেখো প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরেরটি পঞ্চশীল নীতি বা বান্দুং সম্মেলন, আসতে পারে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য। এবং শেষ প্রশ্ন, কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব। তো এখানে 11টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে তোমরা 8টি প্রশ্ন কমন পাবে, 4টি প্রশ্ন লিখতে হবে। এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও। আর বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।